সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আমাদের নতুন আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ করতে গিয়ে নাজুক পরিস্থিতিতে পড়েছে ইসরায়েল। এখন এই যুদ্ধ দেশটির জনগণ চাচ্ছে না, বিরোধী রাজনীতিকরা চাচ্ছে না, সাবেক এবং বর্তমান সামরিক নেতারা চাচ্ছেন না, এমনকি যুদ্ধরত সেনারাও চাচ্ছেন না। ইসরায়েলের অনেক মিত্রও চাচ্ছে যুদ্ধ থেকে সরে আসুক তারা। এমন পরিস্থিতিতে লেবাননে সর্বাত্মক সামরিক আগ্রাসনের কথা বলছে নেতানিয়াহু প্রশাসন। একটি বিষয় পানির মতো স্বচ্ছ। নিজের অন্ধকার ভবিষ্যতের ভয়ে স্রেফ ক্ষমতাকে আঁকড়ে রাখতে নেতানিয়াহু যুদ্ধকে প্রলম্বিত করছেন, যুদ্ধে নতুন ফ্রন্ট যোগ করতে চাচ্ছেন। কিন্তু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া কিংবা নতুন ফ্রন্ট খোলার সামর্থ্য কি ইসরায়েলের আছে? ইসরায়েলি বাহিনীর বর্তমান অবস্থা জানার জন্য কয়েকটি সংবাদই যথেষ্ট। সংবাদগুলো তৈরি হয়েছে ইসরায়েল কিংবা তাদের মিত্রদের মিডিয়া কারখানায়। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত অন্তত 900 সেনা অধিনায়ক এবং মেজর অবসর নেয়ার আবেদনপত্র জমা দিয়েছেন। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনট জানিয়েছে সেনা কর্মকর্তারা সামরিক সেবা থেকে পালিয়ে যাচ্ছেন। তাদের মাঝে এমনকি আত্মহত্যা করার মতো প্রবণতা ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিবেদনে বলা হয়েছে 7 অক্টোবর থেকে 9000 সেনা মানসিক চিকিৎসা নিয়েছেন। তাদের 1/4 আর যুদ্ধে ফিরে আসেননি। এই পরিস্থিতিতে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বিস্তারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি হিজবুল্লাহ তার পূর্ণ শক্তি ব্যবহার করে এবং অবশ্যই সেটা করবে, তাহলে ইসরায়েল এমন বেদনাদায়ক আঘাত পাবে যে আঘাত এখন পর্যন্ত পায়নি তেল আবিব। গত কয়েক মাসে গাজায় গণহত্যার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে অভূতপূর্ব হামলা চালিয়েছে। হামলার ঘটনায় ইসরায়েলিদের মনে আতঙ্ক যেমন সৃষ্টি হয়েছে, তেমনি দেশটির পায়ের নিচে যে মাটি নেই সেটিও ফুটে উঠেছে। ইসরায়েলিদের মনে ভয় জেঁকে বসার কারণও লিখেছে গণমাধ্যমটি। তারা বলেছে, হিজবুল্লাহর কাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক সরঞ্জাম ও অত্যন্ত বিপজ্জনক সামরিক প্রযুক্তি রয়েছে। লেবানন সীমান্ত দিয়ে ইসরায়েলে নির্বিঘ্নে শত শত ড্রোন ঢুকে পড়ার ঘটনায় প্রমাণিত হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইসব ড্রোন মোকাবেলা করতে সক্ষম নয়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে একটি সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের আশঙ্কায় গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন ইসরায়েলের শীর্ষ সামরিক কমান্ডাররা। দৈনিকটি বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইসরায়েলি জেনারেলরা প্রয়োজনে আপাতত হামাসকে গাজায় ক্ষমতায় রেখে হলেও যুদ্ধবিরতি চান। তারা মনে করছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধে যেতে হলে গাজায় 9 মাসের যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে প্রস্তুতি নেওয়ার জন্য তাদের সময় ও সুযোগের প্রয়োজন। একসঙ্গে 2 ফ্রন্টে লড়াই করার সক্ষমতা ইসরায়েলি সেনাবাহিনীর নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহর সঙ্গেও যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা তৈরি হবে এবং সেক্ষেত্রে সর্বগ্রাসী যুদ্ধ থেকে রক্ষা পাওয়া যাবে। ইসরায়েলি জেনারেলরা মনে করছেন, গাজায় এখনও আটক 120 জনের মতো ইসরায়েলি পণবন্দির মুক্তির সর্বোত্তম উপায় হল হামাসের সঙ্গে চুক্তি করা। কারণ তারা 9 মাস যুদ্ধ করে গাজার প্রায় পুরো এলাকা দখল করেও পণবন্দীদের কোনো খোঁজ পাননি। এমনকি গাজায় হামাসের শীর্ষ নেতারা কোথায় আছেন তারও কোনো কুল কিনারা করতে পারেননি। এর মধ্যে কোনো রাগ ঢাক না করে নিজের দাপুটে অবস্থান স্পষ্ট করেছে ইরান। ইসরায়েলকে হুঁশিয়ার করে দেশটি বলেছে, লেবাননে সামরিক আগ্রাসন হলে ইরান এবং মধ্যপ্রাচ্যের সব প্রতিরোধ সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামবে। ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান কামাল খররাজি ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। তখন ইসরায়েলকে পরাস্ত করতে তেহরান ও প্রতিরোধ অক্ষ তাদের সর্বশক্তি নিয়োগ করবে। তবে ইরান আঞ্চলিক যুদ্ধে মোটেও ইচ্ছুক নয় উল্লেখ করে খররাজি খ্যাপাটে ইসরায়েলের লাগাম টেনে ধরার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
লেবাননের সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরান হিজবুল্লাহর সমর্থনে সরাসরি এগিয়ে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে খাররাজি বলেন, সেক্ষেত্রে লেবাননের সব নাগরিক, সবগুলো আরব দেশ এবং প্রতিরোধ অক্ষ লেবাননকে সমর্থন দেবে। খাররাজি স্পষ্ট করেন, তখন আমাদের সামনে সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহকে পৃষ্ঠপোষকতা দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। পরিস্থিতি নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে কথা বলেছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। তিনি বলেছেন, ইসরায়েল যদি লেবাননের উপর হামলা চালায় তাহলে তাদেরকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েলের যে কোনো হুমকি মোকাবেলার জন্য হিজবুল্লাহ যোদ্ধারা সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। বাকেরি হিজবুল্লাহকে অতুলনীয় প্রতিরোধ শক্তি বলে উল্লেখ করেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে ইরানের আন্তরিক ভূমিকার প্রশংসা করেন এবং ইসরায়েল গাজায় যে হত্যা ও অপরাধযোগ্য চালাচ্ছে তার নিন্দা জানান। এই পরিস্থিতিতে ইসরায়েলি দৈনিক হারেতস লেবাননের সঙ্গে যুদ্ধের ফলাফল সম্পূর্ণ পরাজয় শিরোনামে এক সংবাদ বিশ্লেষণে বলেছে, লেবাননের বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক যুদ্ধ শুরু করলে, বিশেষ করে দেশটির বিরুদ্ধে স্থল অভিযান চালালে ইসরায়েল ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হবে। লেবাননে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়ে মূলত দক্ষিণ লেবানন দখল করতে চায় ইসরায়েল। এর মাধ্যমে তেল আবিব দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহকে উৎখাত করার বাসনা পোষণ করে, কিন্তু হারেজ জানিয়েছে ইসরায়েলি বাহিনীর এই কাজ করার সামর্থ্য নেই। বিশ্লেষণে বলা হয়, ইসরায়েলের পক্ষে লিতানি নদী পর্যন্ত দক্ষিণ লেবানন দখল করা সম্ভব নয়। ইসরায়েলি সেনারা বড়জোর যেটি করতে পারে সেটি হচ্ছে সীমান্তে সীমিত আকারে এতটুকু অভিযান পরিচালনা করা যাতে উত্তর ইসরায়েল থেকে যারা দক্ষিণে পালিয়ে গেছে তারা তাদের ঘরবাড়িতে ফিরতে নিরাপদ বোধ করে। পরিস্থিতিকে অত্যন্ত জটিল উল্লেখ করে হারেস জানিয়েছে, সীমিত পর্যায়ের অভিযানের ফলে উত্তেজনা ভয়ানকভাবে বেড়ে যেতে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। হারেস লিখেছে, ইসরায়েলের সামরিক পদক্ষেপের যে জবাব হিজবুল্লাহ দেবে তাতে যুদ্ধ আর অল্প পর্যায়ে সীমিত থাকবে না, বরং ভয়াবহ আকার ধারণ করবে। সেক্ষেত্রে ইসরায়েলের কৌশলগত অবকাঠামোতে হিজবুল্লাহর হামলা হবে এবং যুদ্ধের প্রথম ধাক্কায় ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাজ বলেছেন, হিজবুল্লাহ হচ্ছে বিশ্বের শীর্ষ 5 রকেট পরাশক্তির একটি। হিজবুল্লাহর হাতে থাকা রকেটের সংখ্যাগত দিক বিবেচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও জার্মানির পাশাপাশি হিজবুল্লাহর হাতে সবচেয়ে বেশি রকেট রয়েছে, কিন্তু ইসরায়েলের জনগণ তাদের এই ক্ষেপণাস্ত্র শক্তির হুমকি সম্পর্কে বুঝতে পারছে না। ইসরায়েলের আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার জানিয়েছে, জুনে উত্তর ইসরায়েলে 288 দফা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিসেব অনুযায়ী এই মাসে প্রতিদিন গড়ে 9.6 দফা হামলা চালানো হয়। এই হামলার সংখ্যা ছিল মে মাসের তুলনায় সামান্য কম। মে মাসে মোট 320 দফা হামলা চালানো হয়েছিল। সেন্টারের সাপ্তাহিক ওভারভিউতে বলা হয়, 11 জুন হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্টের নাসের ইউনিটের কমান্ডার তালেব সামি আবদুল্লাহ গুপ্ত হত্যার শিকার হওয়ার পর জুনের মাঝামাঝিতে হিজবুল্লাহর হামলার সংখ্যা বেড়ে গেলেও ঈদুল আজহার সময় সংখ্যা কিছুটা কমিয়ে দেন তারা। জুনে হামলার সংখ্যা কম হলেও তীব্রতা ছিল বেশি। এ সময় 144টি ট্র্যাজেক্টরি ফায়ার হয়েছে। মে মাসে যার সংখ্যা ছিল 139। তাছাড়া অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্রের মাধ্যমে হামলা হয়েছে 6 বার। এর মধ্যে 10 জুনের হামলায় ইসরায়েলের হারমিস 9 ড্রোন ভূপাতিত করা হয়। 8 অক্টোবর হামলা শুরুর পর হিজবুল্লাহ ইসরায়েলে মোট 2295 বার হামলা চালিয়েছে বলে উল্লেখ করেন আলামা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার। শুধু ইসরায়েল নয়, লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে আরও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিয়মিতভাবে হামলার শিকার হওয়া মার্কিন বাহিনীর অবস্থা এখন নড়েবড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনী এমন ভয়াবহ পরিস্থিতিতে পড়েনি বলে মন্তব্য করেছেন লোহিত সাগর থেকে পালিয়ে যাওয়া মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস কার্নির ক্যাপ্টেন।
এর মধ্যে ইরাকি প্রতিরোধ সমন্বয় পরিষদ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল যদি লেবাননে হামলা করে আমরা ইরাক সহ এই অঞ্চলের মার্কিন স্বার্থকে আরও বড় পরিসরে লক্ষ্যবস্তু করব। এর আগে ইরাকের আসাইবে আহলুল হক আন্দোলন বলেছে, ইসরায়েল লেবাননে হামলা চালালে ইরাকে ওয়াশিংটনের স্বার্থে কঠোর হামলা হবে। যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি ম্যাগাজিন বলছে, হুথিদের মোকাবিলা করে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার ক্ষেত্রে মার্কিন নৌবাহিনী ও তার মিত্ররা ব্যর্থ হচ্ছে। ম্যাগাজিনটি লিখেছে, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন নৌ জোটের জন্য একটি গুরুতর সমস্যা হচ্ছে হুথিদের বিশাল অস্ত্র ভাণ্ডার। পর্যাপ্ত গোলাবারুদের অভাবে মার্কিন জোট ইয়েমেনের কাছে বড় ধরনের মার খাচ্ছে। হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ইঙ্গো মার্কিন নৌ জোট এবং তাদের ইউরোপীয় মিত্রদের বিশাল ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে ফরেন পলিসি লিখেছে, মার্কিন নৌবাহিনী এবং তার মিত্ররা লোহিত সাগরে কয়েক মাস ধরে ব্যাপক নৌ অভিযান চালিয়েছে, কিন্তু লোহিত সাগরকে সুরক্ষিত করতে তো পারেনি, বরং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তারা। সামরিক বিশেষজ্ঞদের বরাতে ফরেন পলিসি জানিয়েছে, হুথি সমর্থিত সশস্ত্র বাহিনী তাদের আশ্চর্যজনক ক্ষমতার প্রমাণ দিয়েছে এবং তারা ব্যাপক সক্রিয়। হুথিরা এই সপ্তাহে তুফান আল মুদাম্মার নামে একটি মানববিহীন সারফেস ভেহিকল উন্মোচন করেছে। জুন মাসের মধ্যে এটি ছিল তাদের বিশেষ ধরনের চতুর্থ অস্ত্র উন্মোচনের ঘটনা। ভেহিকলের বিশেষত্ব বর্ণনা করে হুথির সামরিক মিডিয়া বলেছে, নিজেদের তৈরি চালকবিহীন এই বোটের উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা রয়েছে এবং এটি 1 থেকে 1,500 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। ম্যানুয়াল এবং রিমোট কন্ট্রোল পরিচালিত তুফান আল মুদাম্মার উন্নত প্রযুক্তিতে সজ্জিত। এই ইউএসভি ঘন্টায় 45 নটিক্যাল মাইল গতিতে চলে এবং যে কোনো পরিস্থিতিতে অভিযান পরিচালনা করতে পারে। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা নিয়ে মধ্যপ্রাচ্য যখন থমথমে, তখন গাজায় দখলদারদের বিরুদ্ধে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। এই সপ্তাহে বহু ইসরায়েলি সেনা নিহত হয়েছে, ট্যাঙ্ক, বুলডোজার সহ তাদের বহু সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। বিশেষত আল শুজাইয়ায় নতুন করে হামলা শুরুর পর বিভিন্ন ভবনে বুবি ফাঁদ পেতে ইসরায়েলি সেনাদের কাবু করেছেন প্রতিরোধ যোদ্ধারা। যুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বিদেশি অস্ত্র দেখা গেছে। এই সপ্তাহে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও বহু সেনার প্রাণহানির কথা স্বীকার করেছে। ইহুদিবাদী বিশেষজ্ঞ হ্যাগি ওলশানিতস্কি এক নিবন্ধে লিখেছেন, ইসরায়েল আগে যে ধরনের বিজয়ের রূপকথা রচনা করত, 7 অক্টোবরের হামাসের অভিযানের পর থেকে সেসবের কোনো অস্তিত্ব নেই। এই বিশেষজ্ঞের মতে 9 মাসের যুদ্ধে ইসরায়েল কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, পারবেও না, কারণ ইসরায়েল নিজেকে রক্ষার সব শক্তি ব্যয় করেছে, তাদের ভাণ্ডারে বর্ধিত কোনো সামর্থ্য নেই। ব্যক্তি নেতানিয়াহু স্বার্থ হাসিলের যুদ্ধে নেমে নেতিয়ে পড়া একটি বাহিনীর ভবিষ্যৎ কত ভয়াবহ তা সাদা চোখেই যে কেউ স্পষ্ট দেখতে পাচ্ছেন। এখন দখলদারদের সেই করুণ পরিণতি দেখার অপেক্ষায় নির্যাতিত ফিলিস্তিনিরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।